পড়ছি সিমন দ্য বোভার একটি বই, মেয়েদের হার মেয়েদের জিত। এই বইটির আজ চতুর্থ এবং শেষ পর্ব। শেষ পর্বে আরেকটি সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে 1976 সালে লন্ডন রিভিউ অব বুকসের। সাক্ষাৎকারটি নিয়েছেন জন গেরাসি। সাক্ষাৎকারটির শিরোনাম মেয়েদের হার মেয়েদের জিত। জন গেরাসি জিজ্ঞেস করলেন, দ্য সেকেন্ড সেক্স প্রকাশের পর প্রায় 25 বছর হতে চলল। বহু লোক, বিশেষত আমেরিকায়, একে সমকালীন নারীবাদী আন্দোলনের প্রারম্ভ বলে মনে করে। আপনি কি? সিমন দ্য বোভার: আমি তা মনে করি না। সাম্প্রতিক নারীবাদী আন্দোলন প্রকৃতপক্ষে যা শুরু হয়েছে বছর 5-6 আগে, এই বইয়ের কথা তেমন জানে না। তারপর আন্দোলনের প্রভাব পরিধি বাড়তে কোনো কোনো নেত্রী এ বই থেকে তাত্ত্বিক ভিতটা নিয়েছে। ফলে দ্য সেকেন্ড সেক্স কোনোভাবেই নারীবাদী আন্দোলন আরম্ভ করেনি। অধিকাংশ মহিলা যারা এখন এই আন্দোলনে খুব সক্রিয়, 1949-50-এ এই বই প্রকাশের সময় এতই অল্প বয়সী ছিল যে এই বই পড়ে তাদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। অবশ্য আমায় খুশি করেছে সেটা হলো পরে তারা এ বইটা আবিষ্কার করেছে। বয়স্ক কয়েকজন, যেমন বেটি ফ্রিডান, তার দ্য ফেমিনিস্ট মিস্টিক নামে বইটা যিনি আমায় উৎসর্গ করেছেন, তিনি বইটা পড়েছেন বলে ধরা যায় এবং সম্ভবত কিছুটা প্রভাবিতও হয়েছেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেটা একেবারেই ঘটেনি। যেমন কেট মিলেট, তার লেখা বইতে কোথাও আমার নামোল্লেখ নেই। যেসব কারণের কথা আমি আমার ওই বইয়ে বলেছি, তারা হয়তো সেসব কারণেই নারীবাদী হয়েছেন, কিন্তু সেসবই তারা তাদের জীবন থেকে, জীবনের অভিজ্ঞতা থেকেই জেনেছেন, আমার বই পড়ে নয়। জনের প্রশ্ন: আপনি বলেন যে আপনার নিজের নারীবাদী চেতনা দ্য সেকেন্ড সেক্স লেখার অভিজ্ঞতা থেকে গড়ে উঠেছে। এ বই প্রকাশের পর আপনার নিজের চেতনা বিকাশের নিরিখে এই আন্দোলনের প্রসারকে আপনি কিভাবে দেখেন? সিমনের উত্তর: দ্য সেকেন্ড সেক্স লিখতে লিখতেই আমি প্রথম টের পাই যে আমি নিজেও একটা ভুল জীবন কাটাচ্ছি, অথবা বলা যায় এই পুরুষমুখী সমাজ থেকে প্রায় না জেনেই নানা রকম সুযোগ সুবিধা নিচ্ছি। ঘটনা হচ্ছে, জীবনের প্রথম পর্বেই আমি পুরুষের এই মূল্যবোধ গ্রহণ করে ফেলেছি এবং সেই অনুযায়ী জীবন কাটিয়েছি। তাতে আমি সফলও হয়েছি। ফলে আমার মনে এই বিশ্বাস জোরালো হয়েছে যে নারী ও পুরুষ সমকক্ষ ও সমতুল্য হতে পারে, যদি অবশ্য নারী সেই সমতা চায়। অন্য কথায়, আমি তো মেধাজীবী। সৌভাগ্যবশত আমি সমাজের সেই বুর্জোয়া শ্রেণী থেকে এসেছি যাদের শুধু যে আমাকে সেরা স্কুলে পড়ানোর সঙ্গতি ছিল তাই নয়, নিশ্চিন্তে নানান আইডিয়া নিয়ে খেলা করার সুযোগও তারা আমায় দিয়েছেন। ফলে আমি প্রায় অনায়াসে পুরুষের জগতে প্রবেশ করতে পেরেছি এবং এও দেখাতে পেরেছি যে শিল্প সাহিত্য বা দর্শনশাস্ত্র নিয়ে আমিও পুরুষের সমস্তরে আলোচনা করতে পারি। নারীত্বের যা কিছু বিশেষ, সে সময় আমি তা একান্তে নিজের কাছেই রেখেছি। নিজের সাফল্যে উৎসাহিত হয়ে আমি বরং জোরের সঙ্গে সেটাই চালিয়ে গেছি এবং তা করতে গিয়ে দেখেছি যে আমিও যে কোনো মেধাজীবী পুরুষের সমান উপার্জন করতে পারি এবং তাদের মতোই গুরুত্ব পেতে পারি। একা একা যে কোনো জায়গায় চাইলে যেতে পারি, কাফেতে গিয়ে বসতে পারি, লিখতে পারি এবং যে কোনো পুরুষ লেখকের মতো মর্যাদাও পেতে পারি, ইত্যাদি। এর প্রতিস্তরেই আমার স্বাধীনতা ও সমতার বোধ আরও মজবুত হয়েছে। ফলে এ কথা ভুলে যাওয়া আমার পক্ষে সহজ হয়েছিল যে একজন সেক্রেটারি কিন্তু কোনো অবস্থাতেই এই সমস্ত সুবিধা পায় না। সে একা কোনো কাফেতে গিয়ে বসতে পারে না এবং মর্যাদা না খুইয়ে সেখানে বসে কোনো বই পড়তে পারে না। তার মননের কারণে তাকে কোনো পার্টিতে কেউ ডাকে না। নিজের সুনাম ও সম্পদ সে অত সহজে প্রতিষ্ঠা করতে পারে না। আমি পেরেছি। আরও গুরুতর কথা এই যে পুরুষ প্রধান সমাজে নিজের স্বাধীনতা প্রকাশে যে সমস্ত মহিলা নিজেদের আর্থিক ও আত্মিকভাবে অযোগ্য বলে মনে করে, সে সময়ে তাদের আমি ভৎসনা করেছি। এ কথা একবারও মুখে উচ্চারণ না করে আমি মনে মনে ভেবেছি, আমি যদি পেরে থাকি তাহলে ওরাও পারবে। দ্য সেকেন্ড সেক্স নিয়ে গবেষণা করতে গিয়ে আর লিখতে গিয়ে আমি প্রথম বুঝতে পারি যে আমার সুবিধাপত্র সব, গুরুতর কিছু কিছু জায়গায় আমার নারীত্ব ত্যাগের ফল। শ্রেণী অর্থনীতির সূত্রে ফেললেই তুমি বুঝবে আমি ছিলাম আসলে শ্রেণী সহযোগী। হ্যাঁ, লিঙ্গগত সংগ্রামে আমি ছিলাম সমস্তরে। দ্য সেকেন্ড সেক্স লিখতে গিয়েই আমি এক্ষেত্রে সংগ্রামের প্রয়োজনটা বুঝতে পারি
বুঝি যে আমার যা সুযোগ সুবিধা কত মেয়েরই তা নেই। মহিলাদের এ সমাজে সত্যি দ্বিতীয় লিঙ্গের হিসেবে ধরা হয়। এ সমাজের কাঠামো পুরো ধসে যাবে যদি এই অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দমিত যে কোনো জায়গার যে কোনো ক্ষেত্রের মতোই এক্ষেত্রেও বিদ্রোহ জাগিয়ে তোলা কঠিন আর বড্ড ধীরও তার প্রক্রিয়া। প্রথমে তো তাদের এই দমন সম্পর্কে সচেতন হতে হবে, তারপর এই অবস্থা পাল্টানোর শক্তিতে নিজেদের ওপর আস্থা রাখতে হবে। যারা সহযোগিতার সূত্রে সুবিধা পাচ্ছে তাদের বুঝতে হবে তাদের বিশ্বাসঘাতকতার স্বরূপ। এবং শেষত এক্ষেত্রে কোন পক্ষ নিলে যাদের হারাতে হবে সবচেয়ে বেশি, ধরো আমার মতো মহিলা যারা মোটামুটি সাফল্যজনক একটা চাকরি বা জীবিকার ব্যবস্থা করে নিয়েছে, আত্মমর্যাদা লাভের জন্য উপহাসিত হলেও তাদের নিরাপত্তার ঝুঁকি নিতেই হবে। তাদের কথা বুঝতে হবে যে তাদের যে বোনেরা সবচেয়ে শোষিত তারা এতে যোগ দেবে সবচেয়ে পরে। ধরো কোনো শ্রমিকের স্ত্রী এ আন্দোলনে যোগ দেওয়ার পক্ষে সে সবচেয়ে পরাধীন। সে জানে যে বহু নারীবাদী নেতৃত্বে তার স্বামী অনেক বেশি শোষিত, আর তার স্বামী নিজে টিকে থাকার জন্য ঘরের বউ ও মা হিসেবে তার ভূমিকার উপর নির্ভর করে। সে যাই হোক, এ সমস্ত কারণে মেয়েরা সহজে নড়তে চায় না। ও হ্যাঁ, এছাড়া খুব সুন্দর খুব বুদ্ধিদীপ্ত কিছু ছোটোখাটো আন্দোলন হয়েছে যা রাজনৈতিক উন্নতির জন্য রাজনীতিতে এবং সরকারে মহিলাদের অংশ নেওয়ার পক্ষে লড়েছে। তা এসব দলের সঙ্গে নিজেকে আমি ঠিক মেলাতে পারি না। এরপর এলো 1968 সাল, সব বদলে গেল। বস্তুত আমেরিকার মেয়েরা তার আগেই লড়তে শুরু করেছে। অন্যান্য জায়গার চেয়ে সুস্পষ্ট কারণেই নব্য প্রযুক্তি এবং রান্নাঘরে মেয়েদের ভূমিকার দ্বন্দ্ব ও বিরোধ সম্পর্কে তারা ওয়াকিবহাল হয়েছে অনেক আগে। প্রযুক্তির প্রসারে হলো কি, মেয়েরা দুর্বল, সেই কারণে তার ভূমিকা দ্বিতীয় সারির। পুরুষের এই যুক্তি আর টিকল না, কারণ প্রযুক্তি মানে তো পেশির ক্ষমতা নয়, মস্তিষ্কের শক্তি। আমেরিকায় প্রযুক্তিগত উদ্ভাবন যেহেতু সবচেয়ে বহুপ্রসারী, আমেরিকার মেয়েরা তাই এ দ্বন্দ্ব এড়াতে পারেনি। ফলে এটা স্বাভাবিক যে নারীবাদী আন্দোলন সবচেয়ে বেশি গতি পেয়েছে সাম্রাজ্যবাদী ধনতন্ত্রের পীঠস্থানে। সেই গতি অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, অর্থাৎ সমান কাজের জন্য সমান মজুরির দাবিতে আটকে থাকলেও পেয়েছে। প্রকৃত নারীবাদী চেতনার বিকাশ কিন্তু হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের গভীরে। সে আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনেই হোক বা ফ্রান্স ও অন্যান্য দেশে 1968 বিদ্রোহের পরিণামেই হোক, মেয়েরা সেখান থেকেই নিজেদের শক্তি টের পেতে শুরু করে। ধনতন্ত্র যে গোটা দুনিয়ার গরিব মানুষের ওপর আধিপত্যের দিকে যেতে বাধ্য, এ কথা বুঝতে পেরে বহু মেয়ে শ্রেণী সংগ্রামে অংশ নিতে শুরু করে। যদিও তারা হয়তো সেভাবে শ্রেণী সংগ্রামের অভিধাস স্বীকার করে না। তারাই কর্মী, তারা মিছিলে হাঁটে, সভা সমাবেশে যোগ দেয়, প্রচার করে, গোপন দলে গিয়ে ভেড়ে জঙ্গি বামপন্থীতে পরিণত হয়। যে কোনো পুরুষের মতো তারা শোষণহীন বিচ্ছিন্নতারোধী এক ভবিষ্যতের জন্য লড়ে। কিন্তু কি হলো তাতে? তারা দেখল যে দল বা সংগঠনে তারা যোগ দিয়েছিল, যে সমাজকে তারা উল্টে দিতে চায়, ঠিক সেই সমাজের মতো সেখানেও তারা দ্বিতীয় সারির। এখানে এই ফ্রান্সে এবং আমি তো বলবো আমেরিকাতেও তাই। তারা দেখল নেতারা প্রায় সর্বদাই পুরুষ। মেয়েরা শুধু টাইপ করবে আর কফি বানিয়ে দেবে তাদের এই ছদ্ম বিপ্লবীদের। ছদ্ম কথাটা বলা হয়তো ঠিক নয়, বহু আন্দোলনের পুরুষ প্রবররা হয়তো সত্যি বিপ্লবী, কিন্তু পুরুষমুখী সমাজে শিক্ষিত, বর্ধিত ও মার্জিত হওয়ার ফলে তারা আন্দোলনে ওই অভিমুখ এনে ফেলে। বোঝা যায় যে এরকম লোক স্বেচ্ছায় ওই অভিমুখ ছাড়বে না। ঠিক বুর্জোয়া শ্রেণীও যেমন স্বেচ্ছায় তার ক্ষমতা ছাড়বে না। ফলে ধনীর ক্ষমতা যেমন ছিনিয়ে নেওয়ার দায় গরিবের, তেমনি পুরুষের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার দায় মেয়েদের। তার মানে উল্টে পুরুষকে দমন করা নয়, এর মানে সমতা প্রতিষ্ঠা করা। সমাজতন্ত্র মানে প্রকৃত সমাজতন্ত্র যেমন সকল মানুষের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে, তেমনি নারীবাদী আন্দোলনও বুঝতে পারে যে আন্দোলনের মধ্যে শাসক শ্রেণী ওই পুরুষের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে এনেই তাকে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করতে হবে। অন্যভাবে বললে, শ্রেণী সংগ্রামে অংশ নিয়েই মেয়েরা বুঝতে পারে যে শ্রেণী সংগ্রাম লিঙ্গগত সংগ্রামকে অপসারিত করে না। ঠিক এইখানে এসে ওপরে যা বললাম, আমি নিজেও সে বিষয়ে সচেতন হই। তার আগে আমিও বিশ্বাস করতাম যে ধনতন্ত্রের ধ্বংস না হলে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব না। অতএব নিয়েই যত গণ্ডগোল। অতএব শ্রেণী সংগ্রামটাই করতে হবে আগে। ঠিক কথা যে
ধনতন্ত্রের অধীনে লিঙ্গ সাম্য সম্ভব নয়। যদি সব মহিলাই পুরুষের মতো সব কাজ করতে শুরু করে, তাহলে ধনতন্ত্র যে সমস্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে কি হবে সেসবে? যেমন ধরো চার্চ, বিবাহ, সৈন্যদল বা লক্ষ লক্ষ কারখানা আর দোকানপত্রের কি হবে, যারা নির্ভর করে টুকরো কাজ, সাময়িক কাজ আর সস্তা শ্রমের ওপর? আবার কথাও সত্যি নয় যে সমাজতান্ত্রিক বিপ্লব অবধারিতভাবে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করে। সোভিয়েত রাশিয়া বা চেকোস্লোভাকিয়ার দিকে তাকিয়ে দেখো। যদি অবশ্য এ সমস্ত দেশকে আমরা সমাজতান্ত্রিক বলতে প্রস্তুত থাকি, আমি তা বলতে রাজি নই। শ্রমিক শ্রেণীর বন্ধনমুক্তি আর নারীর বন্ধনমুক্তি নিয়ে সেখানে বিভ্রান্তির প্রায় শেষ নেই। শ্রমিক শ্রেণী বলতে যেন পুরুষকেই বোঝায়। পিতৃতান্ত্রিক মূল্যবোধ এখানকার মতো সেসব দেশেও অটুট। মেয়েদের মধ্যে এই চেতনা যে শ্রেণী সংগ্রাম লিঙ্গ সংগ্রামকে মূর্ত করে না, এই চেতনাটাই নতুন। নতুন হলেও এই সংগ্রামে ব্যস্ত মেয়েরা তা ইতিমধ্যে জেনে গেছে। নারীবাদী আন্দোলনে সেটাই বিরাট সাফল্য। তার কারণ এই চেতনাই আগামী দিনে ইতিহাসের ধারাকে বদলে দেবে। জনের প্রশ্ন, কিন্তু এ চেতনা তো শুধু সেই সব মহিলার মধ্যেই সীমাবদ্ধ যারা বামপন্থী, অর্থাৎ গোটা সমাজের পুনর্বিন্যাসে যারা দায়বদ্ধ। সিমনের উত্তর, হ্যাঁ তাই, যেহেতু বাদবাকিরা রক্ষণশীল, মানে তারা যা ছিল বা আছে তাকেই রক্ষা করতে চায়। দক্ষিণপন্থী মেয়েরা বিপ্লব চায় না, তারা কেউ মা, কেউ বউ, তাদের পুরুষদের প্রতি নিবেদিত প্রাণ। অথবা যদি তারা বিক্ষোভও দেখায় তো সেটা কেকের বড় ভাগটা পাওয়ার জন্য। তারা আরও আয় করতে চায়, সংসদের সংখ্যায় আরও বেশি মহিলা পাঠাতে চায়, রাষ্ট্রপতির পদেও কোনো মহিলাকে দেখতে চায়। মূলগতভাবে অসম্মতিই বিশ্বাস করে তারা। শুধু তফাৎটা এই যে নিচে থাকার বদলে এখন তারা উঠতে চায় ওপরে। এই ব্যবস্থায় তারা দিব্যি মানিয়ে যায়, বা এরকম সব দাবির জন্য জায়গা ছেড়ে দিতে ব্যবস্থাটাও সামান্য পাল্টায়। মেয়েরা সেনা দলে বা পুলিশ বাহিনীতে যোগ দিতে চাইলে ধনতন্ত্রের কোনো অসুবিধা নেই। আরও বেশি মহিলা সরকারে আসতে চাইলে সে জায়গাটুকু ছেড়ে দেওয়ার মতো বুদ্ধি ধনতন্ত্রের আছে। পার্টির সাধারণ সম্পাদক পদে কোনো মহিলাকে বসাতে ছদ্ম সমাজতন্ত্রের তেমন আপত্তি নেই। এসব নেহাত সংস্কার, যেমন নাকি সামাজিক নিরাপত্তা বা সবেতন ছুটি। সবেতন ছুটির ব্যাপারটা যে বেশ একটা প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে, তাতে কি ধনতন্ত্রের অসাম্য কিছু কমেছে? পুরুষের সমান বেতনে কারখানার মেয়েদের কাজ করার অধিকারে কি চেক সমাজের পুরুষমুখিতায় কিছুমাত্র পরিবর্তন এসেছে? কিন্তু এ দুই সমাজের গোটা মূল্যবোধের কাঠামোয় পরিবর্তন আনা, মাতৃত্বের ধারণাকে ধ্বংস করা, সেটা অবশ্যই বৈপ্লবিক। একজন নারীবাদী সংজ্ঞার্থেই বামপন্থী, তা সে নিজেকে বামপন্থী বলল কি বলল না তাতে কিছু যায় আসে না। পরিপূর্ণ সাম্যের জন্য যে কোনো পুরুষের মতোই সমান গুরুত্ব ও প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য সে লড়ে। ফলে লিঙ্গ সাম্যের জন্য তার বিদ্রোহের শ্রেণী সাম্যের দাবিই মূর্ত হয়। এমন কোনো সমাজে যেখানে ধরো পুরুষও মায়ের ভূমিকা নিতে পারে, তর্কটা মূল্যবোধের ওপর স্থাপন করে আরও পরিষ্কার করি। যেখানে একটু উদ্ভট ভাষাই ব্যবহার করতে হচ্ছে, যেখানে নারীর সজ্ঞাও অর্থাৎ ইনটুইশন পুরুষের জ্ঞানের মতো গুরুত্বপূর্ণ, যেখানে কঠিন আর পোক্ত হওয়ার চেয়ে ভদ্র আর কোমল হওয়াটা ভালো। অন্য কথায় এমন এক সমাজ যেখানে প্রত্যেকের অভিজ্ঞতা প্রত্যেকের সমতুল, সেখানে আপনা থেকেই সাম্য প্রতিষ্ঠিত হয়। তার মানে অর্থনৈতিক সমতা, রাজনৈতিক সমতা এবং আরও কিছু। এভাবে লিঙ্গ সংগ্রাম শ্রেণী সংগ্রামকে মূর্ত করে, কিন্তু শ্রেণী সংগ্রাম লিঙ্গগত সংগ্রামকে মূর্ত করে না। নারীবাদীরাই ফলে প্রকৃত বামপন্থী। প্রকৃতপক্ষে প্রথাগতভাবে যাকে এখন আমরা রাজনৈতিক বামপন্থী বলি, নারীর অবস্থান আসলে তারও বাঁ দিকে। জনের প্রশ্ন, কিন্তু ইতিমধ্যে শুধু বামেদের মধ্যে লিঙ্গ সংগ্রাম চালিয়ে, যেহেতু আপনি নিজেই বললেন যে লিঙ্গ সংগ্রাম অন্যান্য রাজনৈতিক দলে সাময়িক হলেও এখন অপ্রাসঙ্গিক, তো এভাবে নারীবাদীরা কি বামেদেরই দুর্বল করে দিচ্ছে না? ফলে যারা নারী আর গরিবকে সমানভাবে শোষণ করে তাদের অবস্থানে কি আরও মজবুত হচ্ছে না? সিমনের উত্তর, আদৌ না, বরং ভবিষ্যতে বামেদেরই শক্তিশালী করবে এটা। একটা জিনিস, শোষণ বিরোধী বামপন্থীর পরিচয় বজায় রাখতে জানো কি বামপন্থীরা এখন তাদের মধ্যে জল মেশাতে বাধ্য হচ্ছে। আরও বেশি বেশি দল তাদের মাচো পুরুষ নেতাদের এখন সামলাতে বাধ্য হচ্ছে। এই তো প্রগতি। এখানে আমাদের কাগজে লিবারেশন
অধিকাংশ পুরুষ মিলে এক মহিলাকে এখন অধিকর্তা পদে বসিয়ে কৃতার্থ হয়েছে। এই হলো প্রগতি। বামপন্থীরা এখন তাদের ভাষার দিকেও নজর দিতে শুরু করেছে। আর জনের প্রশ্ন, কিন্তু এটা কি ঠিকঠাক হচ্ছে? বলতে চাইছি, আমি যেমন শিখেছি যে ছুকরি কথাটা কখনো ব্যবহার করব না, যে কোনো দলগত আলোচনায় মহিলাদের কথায় মন দেব, বাসন ধোবো, বাড়ি পরিষ্কার রাখব, দোকান বাজারও করব, কিন্তু আমি কি আর আমার চিন্তায় কম লিঙ্গবাদী? আমি কি পুরুষের মূল্যবোধ ত্যাগ করেছি? সিমনের উত্তর, মানে বলছো তোমার আত্মার গভীরে? সাদাসাপটা বললে বলতে হয়, তাতে কার যায় আসে? এক মুহূর্ত ভাবো, ধরো তুমি কোনো এক জাতিবিদ্বেষী দক্ষিণের লোককে চেনো। তুমি জানো যে লোকটা জাতিবিদ্বেষী, কারণ তুমি তাকে সারা জীবন দেখছো। কিন্তু এখন তিনি নিগার কথাটা আর কোথাও বলতে পারেন না। কৃষ্ণাঙ্গ মানুষদের সমবেত নালিশ তিনি শুনেছেন। তাদের সঙ্গে লেনাদেনায় এখন তিনি সাধ্যমতো চেষ্টা করেন তা মনে রাখার। অন্যান্য জাতি ও বর্ণবিদ্বেষীদের বিপক্ষে তিনি ভিন্ন পথে হাঁটেন। বহু বছরের শিক্ষাহীনতা দূর করতে তিনি কৃষ্ণাঙ্গ শিশুদের গড়পড়তা শিক্ষার চেয়ে উন্নত শিক্ষাদানের পক্ষে সওয়াল করেন। কৃষ্ণাঙ্গ মানুষদের ঋণের জন্য আবেদনপত্রে তিনি সই করে দেন। নিজের জেলায় কৃষ্ণাঙ্গ প্রার্থীর পেছনে তিনি তার ভোট আর টাকার থলি নিয়ে দাঁড়ান। আগের মতোই আত্মার গভীরে তিনি জাতিবিদ্বেষী রয়ে গেছেন কিনা এ নিয়ে কৃষ্ণাঙ্গরা বিন্দুমাত্র মাথা ঘামায় বলে ভাবো? প্রত্যক্ষ শোষণের অনেকটাই অভ্যাসগত। নিজের অভ্যাস যদি পাল্টাতে পারো, ভিন্ন অভ্যাস থাকাটাই যদি স্বাভাবিক করে তুলতে পারো, সেটাই বিরাট পদক্ষেপ। তুমি যদি বাসন ধো, বাড়ি সাফ করো আর পাশাপাশি এ ভঙ্গি ধরে রাখতে পারো যে এগুলো করলেও তুমি নিজেকে কম পুরুষ বলে মনে করছো না, তাহলে বলতে হবে যে নতুন অভ্যাস গঠনে তুমি সাহায্য করছো। দুটো প্রজন্ম যদি মনে করে তাদের অন্তত প্রকাশ্যে কখনো জাতিবিদ্বেষী হওয়া চলবে না, তৃতীয় প্রজন্ম তাহলে বাস্তবে ঠিক সেভাবেই গড়ে উঠবে। ফলত তুমি যদি লিঙ্গ সাম্যের পোশাক পরে খেলতে চাও, খেলো না, খেলতে থাকো। এটাকে একটা খেলা বলেই ভাবো। তোমার ব্যক্তিগত চিন্তায় এগিয়ে যাও, নারীর চেয়ে ভাবো নিজেকে উন্নততর। কিন্তু যতক্ষণ বিশ্বাসযোগ্যভাবে খেলতে পারবে, অর্থাৎ বাসন ধোবে, দোকানহাট করবে, বাড়ি সাফ রাখবে, বাচ্চা সামলাবে, তুমি পূর্ব নজর তৈরি করছো। বিশেষত তোমার মতো মাচো গোছের লোক হলে তা আরও ভালো। মুশকিল হচ্ছে, তবু আমি তোমাকে বিশ্বাস করি না। আমি মনে করি না যা যা করো বলে তুমি বলছো তুমি সত্যি তা করো। বাসন ধোয়া এক, আর দিনে 14 বার কাঁথা পাল্টানো আর এক। জনের প্রশ্ন, আমার অবশ্য কোনো বাচ্চা কাচ্চা নেই। সিমনের উত্তর, কেন নেই? চাওনি বলে তাই? তুমি কি মনে করো আশেপাশে যেসব মায়েদের দেখো তারা সবাই বাচ্চা চেয়েছিল, নাকি তাদের ভয় দেখানো হয়েছে? অথবা আরও সূক্ষ্মভাবে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে বাচ্চা হওয়া, চাওয়া এবং পছন্দ করাটা তাদের সুস্থ, স্বাভাবিক এবং নারীসুলভ বলে মনে হয়? পছন্দের এই ব্যাপারটা অবধারিত করল কে? এইসব মূল্যবোধেরই বা পরিবর্তন করতে হবে। জনের প্রশ্ন, ও আচ্ছা, তা ভালো। সেজন্যই বুঝতে পারছি যে বহু নারীবাদী বিচ্ছিন্নতার ওপর জোর দেয়। কিন্তু বিপ্লবের দিক থেকে যেমন তাদের বিপ্লব, তেমনি আমারও। আমরা কি জিততে পারবো যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন দলে পরিণত হই? পুরুষদের তাদের সংগ্রাম থেকে বাদ দিয়ে নারীবাদীরাও কি তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে? তবু এখানে, এই ফ্রান্সে তো বটেই, এমনকি আমেরিকার ক্ষেত্রেও কথাটা সত্যি যে নারী আন্দোলনের বড় একটা অংশ বিচ্ছিন্নতাবাদী। সিমনের উত্তর, দাঁড়াও 1 মিনিট, কেন তারা বিচ্ছিন্নতাবাদী? আমাদের বিচার করে দেখতে হবে। আমেরিকার কথা বলতে পারবো না, কিন্তু এখানে এই ফ্রান্সে বহু দল আছে, কনসাসনেস গ্রুপ নামে সচেতনতার দল। তারা পুরুষদের বাদ দেয়, কারণ তারা দেখেছে যে নারী হিসেবে নিজেদের বোঝার জন্য তাদের আত্মপরিচয় পুনরায় আবিষ্কার করাটা জরুরি। আর এই কাজ তারা করতে পারে শুধু নিজেদের মধ্যে কথা বলে। প্রত্যেককে এমন কথা বলে যা স্বামী, প্রেমিক, ভাই, বাবা বা অন্য কোনো শক্তির সামনে তারা কখনো বলার সাহস পায় না। এজন্য আবশ্যিক সততা ও তীব্রতা নিয়ে তাদের কথা বলার প্রয়োজনীয়তা একমাত্র এভাবেই মিটতে পারে। এবং এও তোমায় বলি যে এভাবে তারা এমন এক গভীরতায় পরস্পরের সঙ্গে যোগাযোগে সক্ষম হয়েছে 25 বছর বয়সে, যা আমি ভাবিনি কোনোদিন সম্ভব হবে বা কল্পনা করা যাবে। আমি যখন আমার খুব ঘনিষ্ঠ নারী বন্ধুদের সঙ্গেও মিশেছি, নারীর সত্যিকার সমস্যা নিয়ে কখনো কথা বলিনি। ফলে এখন এই প্রথম এই সচেতন দলগুলোর জন্য, এবং এসব দলের মধ্যে মেয়েদের নানান সমস্যা মোকাবেলা করার দৃঢ় আকাঙ্ক্ষা থাকার ফলে মেয়েদের মধ্যে প্রকৃত বন্ধুত্বের বিকাশ হচ্ছে।
বলতে চাইছি যে আগে আমার যৌবনে এই সেদিন পর্যন্ত মেয়েরা কখনো মেয়েদের বন্ধু হতো না। পরস্পরকে তারা প্রতিদ্বন্দ্বী, এমনকি শত্রু বা অন্তত প্রতিযোগী হিসেবে দেখত। এখন মূলত এই সচেতন দলগুলোর দৌলতে মেয়েরা যে শুধু প্রকৃত বন্ধু হতে পারছে তাই নয়, তারা উষ্ণ, উদার এবং পরস্পরের প্রতি স্নিগ্ধ হতে শিখছে। ভগিনীত্বকে তারা বাস্তবে পরিণত করেছে, কিন্তু তা বলে সেই সম্পর্ক তাদের সমকামী যৌনতায় নিয়ে যায়নি। অবশ্য বহু লড়াই আছে, এমনকি কঠোরভাবে নারীবাদী সব লড়াই, যার একটা সামাজিক অভিঘাত আছে, সেখানে মেয়েরা আশা করে পুরুষেরা যোগ দেবে, এবং তারা যোগ দিয়েছেও। যেমন আমি ভাবছি এখানে গর্ভপাতকে আইনসঙ্গত করার যে সংগ্রাম, তার কথা। ৩-৪ বছর আগে আমরা যখন প্রথম বিরাট জনসভাটা করলাম, আমার ভালোই মনে আছে যে বহু পুরুষ সেখানে উপস্থিত ছিল। এর মানে এই নয় যে তারা কেউ লিঙ্গবাদী নয়। শৈশব থেকে মূল্যবোধ আর ব্যবহারিক আচরণে যা প্রথিত হয়ে গেছে, তাকে উন্মূল করতে কয়েক বছর কেন, কয়েক দশক লাগে। তো এরাই সেই সমস্ত পুরুষ যারা অন্তত সমাজে লিঙ্গগত ভেদ সম্পর্কে সচেতন, এবং তারা এর বিরুদ্ধে একটা রাজনৈতিক পক্ষ অবলম্বন করে। এই সমস্ত উপলক্ষে পুরুষেরা স্বাগত তো বটেই, এমনকি এই ধরনের সংগ্রামে যোগ দেওয়ার জন্যেও তাদের উদ্দীপ্ত করা উচিত। জনের প্রশ্ন, কিন্তু এখানে এই ফ্রান্সে এমন অনেক দল আছে যারা অহংকারের সঙ্গে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে এবং তাদের সংগ্রামকে কঠোরভাবে সমকামী বলে ব্যাখ্যা করে। সিমনের উত্তর, বিষয়টা নিয়ে নির্দিষ্টভাবে আলোচনা করা যাক। এমএলএফ অর্থাৎ উইমেন্স লিবারেশন মুভমেন্টের মধ্যে এমন অনেক দল আছে, হ্যাঁ, যারা নিজেদের সমকামী বলে। এর মধ্যে অনেক নারী এমএলএফ আর কনসাসনেস গ্রুপগুলোকে ধন্যবাদ, এখন প্রকাশ্যে নিজেদের সমকামী বলতে পারছে। এ তো দারুণ, এমন তো ছিল না। এর মধ্যে এমন মহিলাও আছেন যারা একজাতীয় রাজনৈতিক দায়বদ্ধতা থেকে সমকামী হয়েছেন, অর্থাৎ তারা সমকামী হওয়াটাকে একটা রাজনৈতিক কাজ বলেই মনে করেছেন। এ হলো অনেকটা বর্ণভেদ বিরোধী সংগ্রামের মধ্যে ব্ল্যাক পাওয়ারের প্রবক্তাদের লিঙ্গ সংগ্রামের মতো। এও সত্যি যে এই মহিলারা তাদের সংগ্রাম থেকে পুরুষদের বাদ দেওয়ার ব্যাপারে খুবই মতান্ধ, কিন্তু তার অর্থ এই নয় যে নিপীড়নের বিরুদ্ধে সর্বত্র যে অসংখ্য সংগ্রাম চলছে তাকে তারা অবজ্ঞা করে। এই তো তরুণ মাওবাদী সংগঠক পিয়ের ওবেরনেকে যখন রেনো কারখানার পুলিশ এক প্রতিবাদ সভা চলার সময় পালাতে না পারার জন্য ঠান্ডা মাথায় খুন করল, বামপন্থী সমস্ত দল প্যারিস জুড়ে প্রতিবাদ মিছিল বার করল। তখন তথাকথিত এই র্যাডিক্যাল সমকামী বিচ্ছিন্নতাবাদীরাও তাতে যোগ দিল এবং তার কবরে ফুল দিল। এর মানে এও নয় যে অতএব তারা পুরুষ হিসেবে ওবেরনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করল। এখানে আসলে তারা সেই রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে নিজেদের সামিল করল যে রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে জনগণকে শোষণ করে এবং পীড়ন করে। জনের প্রশ্ন, আমেরিকার বিশ্ববিদ্যালয় চত্বরে করা এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে নারী মুক্তির ফলে একটা কাণ্ড হয়েছে কি, পুরুষদের যৌন অক্ষমতা ব্যাপক হারে বেড়ে গেছে, বিশেষ করে তরুণদের, যারা নিজেদের মধ্যে এই লিঙ্গভেদ ভাবনার মোকাবেলা করার চেষ্টা করেছে। সিমনের উত্তর, এ তাদের নিজেদের দোষ, অভিনয় করার চেষ্টা করে গেছে তারা। জন বলল, কিন্তু নির্দিষ্ট তো এই যে তারা বুঝতে পারছে তারা আসলে অভিনয় করে গেছে, তার চেয়ে মাচও হওয়া সহজ। এদিকে বাস্তবে তারা এখন এও বুঝছে যে প্রেম করতে বা মেয়ে পটাতেও তাদের প্রায় বাধ্যই করা হয়েছে, কারণ সেটাই তখন তাদের কাছ থেকে আশা করা হয়েছে। কিন্তু এখন, সিমনের উত্তর, যে ভূমিকায় তারা অভিনয় করে গেছে এখন তারা তা বুঝছে। সেটা যদিও তাদের দুদিক থেকেই তৃপ্ত করেছে, এক তো সেটা সহজ, আর দ্বিতীয় কারণ যে যৌনতার দিক দিয়েও সেটা তাদের তৃপ্ত করছে। এদিকে এখন নারীর তৃপ্তি নিয়ে দুশ্চিন্তা করে তারা নিজেদের আর সন্তুষ্ট করতে পারছে না। খুব খারাপ কথাটা আমি জেনে শুনেই বলছি। যদি তারা যে নারীর সঙ্গে আছে তার প্রতি সত্যিকারের মমতা বোধ করে, যদি তারা নিজেদের প্রতিও তাদের সঙ্গীর প্রতি সৎ হয়, তাহলে অবধারিতভাবে উভয়কেই তৃপ্ত করার কথা ভাববে। এখন তারা যদি নারীকে তৃপ্ত করতে না পারে, তাহলে বলতে হবে যে লিঙ্গভেদী হিসেবে পরিগণিত হওয়ার ভয়ে তারা কাতর, ফলে আসল কাজটাই করতে পারছে না। কিন্তু কাজটা তো আসলে করারই, তাই না? যে দ্বন্দ্বের মধ্যে তারা বাস করছে তার জন্যই এ জাতীয় পুরুষ যৌনতায় অক্ষম হয়ে পড়ছে। এটা সত্যি খুব খারাপ যে পুরুষদের ঠিক এই দলটাই, যারা লিঙ্গভেদ নিয়ে অত্যন্ত সচেতন, তারাই নারী আন্দোলনের কারণে সবচেয়ে বেশি ভুগছে। ওদিকে অসংখ্য পুরুষ তার থেকে ফায়দা লুটছে, মেয়েদের জীবন তারা আরও অশোভনীয় করে তুলছে। জন,
ফায়দা লুটছে? সিমনের উত্তর, একটু আগে এমএলএফ কিভাবে মেয়েদের মধ্যে ভগিনীত্ব, পরস্পরের প্রতি মমত্ববোধ ইত্যাদি জাগাতে সাহায্য করেছে তা নিয়ে আমরা কথা বলছিলাম। তাতে হয়তো কেউ ভাবতে পারে যে তার মানে আমি মনে করি মেয়েরা এখন ভালো আছে। আদৌ তা নেই। সংগ্রামটা সবে শুরু হয়েছে, আর প্রথম দিকেই সেটা সবচেয়ে কঠিন আর দুর্বিষহ থাকে। প্রচারের ফলে নারী মুক্তি শব্দটা এখন পুরুষের মুখে মুখে, সে তারা মেয়েদের ওপর যৌন নিপীড়নের ব্যাপারে সচেতন হোক বা না হোক। পুরুষের এখন মনোভাবটা যেন এই যে, বেশ, তুমি যখন মুক্ত, চলো বিছানায় যাই। অন্য কথায়, ছেলেরা এখন অনেক বেশি আক্রমক, কদর্য, হিংস্র। আমার যৌবনে আমরা তো মপার নাচ ধরে হাঁটতে হাঁটতে কোনো কাফেতে গিয়ে বসতাম, শ্লীলতাহানির কোনো ভয় ছিল না। হ্যাঁ, আমরা হাসতাম, চোখ টিপতাম, কটাক্ষ করে তাকাতাম। আর এখন কোনো কাফেতে বসে কোনো মেয়ের পক্ষে একা বই পড়া প্রায় অসম্ভব। পুরুষেরা আগ বাড়িয়ে কথা বলতে এলেও সে যদি একা থাকার ব্যাপারে দৃঢ় হয়, তো তারা তাকে কুত্তি বা খানকি বলে চলে যায়। ধর্ষণের ঘটনা এখন অনেক বেড়ে গেছে। সাধারণভাবে পুরুষ আগ্রাসন ও বিদ্বেষ এখন এত স্বাভাবিক হয়ে গেছে যে এই শহরে কোনো মেয়ে আর স্বাচ্ছন্দ্য বোধ করে না। যা শুনতে পাই, আমেরিকা যে কোনো শহরের অবস্থাও নাকি তাই। যদি অবশ্য মেয়েরা ঘরে বসে থাকে তো আলাদা কথা, আর সেটাই পুরুষ আগ্রাসনের পেছনে রয়েছে। পুরুষের চোখে নারী মুক্তির যে হুমকির প্রতীক, সেটাই তাদের নিরাপত্তা ঘুচিয়েছে। ফলে এর থেকে যে ক্রোধের জন্ম হয়েছে, সেটাই এখন এমন ব্যবহার করছে যেন যেসব মেয়ে বাড়িতে বসে থাকে তারাই ভালো, আর বাদবাকিরা সহজ চাঁদমারি। তারপর যখন দেখা যায় যে মেয়েরা মোটেই তত সহজলভ্য নয়, ছেলেরা তখন ব্যক্তিগতভাবে চরম মোকাবেলার সামনে পড়ে যায়। তাদের তো ওই একটাই ভাবনা যে মেয়েটাকে পাওয়া যায় কি করে। জনের প্রশ্ন, তাহলে সেই মিথ্যার অবস্থা কি দাঁড়ালো যাকে প্রতিটি ফরাসি পুরুষ উঁচিয়ে ধরে? অবশ্য সেটা কোনোদিনই সত্যি নয় যে যৌন সঙ্গম একটা শিল্প, আর সে হচ্ছে তার সর্বোত্তম শিল্পী। সিমনের উত্তর, সমাজের খুব ধনী পরজীবী একটা স্তর ছাড়া মিথ্যার কোনো অস্তিত্বই নেই। ফরাসি পুরুষরা এখন যে কোনো মার্কিন বা ইতালীয় পুরুষের মতোই ভাবে, তারা সংখ্যাটা স্রেফ বাড়াতে চায়, এই আর কি। নিজেদের লিঙ্গভাবনা নিয়ে বিব্রত খুব অল্প কিছু পুরুষ ছাড়া অধিকাংশের ধারণা হলো নারী যত স্বাধীন বলে নিজেকে দাবি করবে এবং তাদের জগতে, পুরুষের জগতে যত তারা বস্তুগত আর জীবিকাগতভাবে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করবে, ততই তাদের বিছানায় নিয়ে ফেলাটা সহজ হবে। অন্তত তাই হওয়া উচিত। জনের প্রশ্ন, নারীর অধিকতর স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে আমি বিভ্রান্ত হয়ে পড়ি। আমাদের সমাজে স্বাধীনতা জোটে টাকা ও ক্ষমতার জোরে। প্রায় 1 দশক ধরে নারী আন্দোলন চলার পরেও মেয়েদের ক্ষমতা কি আজ কিছুমাত্র বেড়েছে? সিমনের উত্তর, তুমি যে অর্থে কথাটা জিজ্ঞেস করছো, না, সে অর্থে বাড়েনি। মেধাজীবী মেয়েরা বা অল্পবয়সী মেয়ে যারা সমাজে প্রান্তবর্তী হয়ে পড়ার ঝুঁকি নিতে পারে, বা ধনীর সন্তান যারা তাদের বাপ মায়ের মূল্যবোধ ছেড়ে ফেলে দিতে চায় এবং তা পারে, সেই সমস্ত মেয়েরা আমি বলবো এখন অনেক স্বাধীন। কারণ তাদের শিক্ষা, জীবনযাপনের ধারা ও অর্থের জোর। এ জাতের মেয়েরা কঠোর সামাজিক প্রতিযোগিতা থেকে চাইলে নিজেদের সরিয়ে নিতে পারে, কমিউন করে কিংবা সমাজের প্রান্তিক এলাকায় গিয়ে থাকতে পারে এবং সমানুভাব মহিলাদের সঙ্গে বা তাদের সমস্যার প্রতি সমব্যথী পুরুষদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারে এবং এভাবে নিশ্চিত কিছু বেশি স্বাধীনতা ভোগ করতে পারে। অন্যভাবে বললে, ব্যক্তি হিসেবে যাদের সেই সাধ্য বা সঙ্গতি আছে, তার কারণ যাই হোক না কেন, তারা একটু মুক্তির স্বাদ গ্রহণ করতে পারে। কিন্তু শ্রেণী হিসেবে মেয়েরা আদৌ বেশি স্বাধীনতা পায়নি। তার কারণ নির্দিষ্ট, তো তুমি যা বললে ঠিক তাই, অর্থাৎ তাদের আর্থিক ক্ষমতা শূন্য। নানান পরিসংখ্যান পেশ করে প্রমাণ করা যায় যে মহিলা ডাক্তার, রাজনীতিক, আইনজীবী আর বিজ্ঞাপনী অধিকর্তা ইত্যাদির সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু এ জাতীয় পরিসংখ্যান আসলে বিভ্রান্তিকর। ক্ষমতাশালী আইনজীবী বা অধিকর্তার সংখ্যা আদৌ বাড়েনি। কতজন মহিলা আইনজীবী কোনো বিচারক বা সরকারি কর্তা ব্যক্তিকে একথা ফোন করে বলতে পারে যে এই জিনিসগুলো ঠিকঠাক নেই, করে দিন, বা এটা আমার দরকার, একটু ব্যবস্থা করুন? এ ধরনের মহিলারা সর্বদা সমস্তরের প্রতিষ্ঠিত পুরুষের মাধ্যমে কাজগুলো করতে বাধ্য হন। মহিলা ডাক্তার, তার মধ্যে কতজন সার্জন আছে? কজন আছে কোনো হাসপাতালের ডিরেক্টর? কজন মহিলা আছেন সরকারে? আছেন খুব সামান্য। ফ্রান্সে আছে 2 জন, একজন খুব নিষ্ঠাবতী পরিশ্রমী সিমন ভেইল, স্বাস্থ্যমন্ত্রী, আর একজন ফ্রাঁসোয়াজ দিরু, যিনি মহিলা মন্ত্রকের দায়িত্বে আছেন, স্রেফ একটা শোপিস।
প্রচলিত ব্যবস্থার মধ্যে বুর্জোয়া মহিলাদের অন্তর্গত করে নেওয়ার প্রয়োজনকে তিনি তুলে ধরেন মাত্র। সেনেটের অধিকার আর নিয়ন্ত্রণ করে কজন? কজন মহিলা কোনো সংবাদপত্রের সম্পাদকীয় নীতি ঠিক করে? বিচারক পদে কতজন মহিলা আছেন? কোনো উদ্যোগে অর্থ বরাদ্দ করার মতো ক্ষমতাধর ব্যাংক প্রেসিডেন্ট আছেন কজন? মধ্যবর্তী স্তরে মহিলার সংখ্যা কিছু বেড়েছে, যেমন সাংবাদিকেরা বলে আর কি। তার মানে কিন্তু এই নয় যে তাদের ক্ষমতা আছে। এমনকি তাদের সফল হওয়ার জন্য ওই পুরুষের খেলাটাই খেলতে হয়। এখন এর মানে এই নয় যে অতএব মেয়েরা যে লড়াই করে কিছুটা এগিয়েছে এ কথা আমি বিশ্বাস করি না। কিন্তু এই প্রগতি গণসক্রিয়তার ফল। সিমন ওয়েল যে নতুন গর্ভপাত সংক্রান্ত আইনের প্রস্তাব করেছেন তার কথাই ধরা যাক। রাষ্ট্রীয় স্বাস্থ্য কর্মসূচির অন্তর্গত নয় বলে ধরে নেওয়া যায় যে তা গরিবের চেয়ে ধনীরই কাজে লাগবে বেশি। তবু এই আইন এক মস্ত পদক্ষেপ। কিন্তু সিমন ওয়েল যে এই আইনের জন্য এত লড়লেন তার কারণ হাজারো মেয়ে গোটা ফ্রান্স জুড়ে এই আইনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। কারণ হাজারো মেয়ে স্পষ্ট বলেছিল যে হ্যাঁ, তারা গর্ভপাত করেছে, অতএব সরকার হয় তাদের অভিযুক্ত করুক, নয় আইনটা বদলাক। কারণ হাজারো ডাক্তার আর ধাত্রী অভিযুক্ত হওয়ার আশঙ্কা সত্ত্বেও স্বীকার করেছিলেন যে হ্যাঁ, তারা গর্ভপাত ঘটিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তারা লড়েন। অর্থাৎ আমি বলতে চাইছি যে একমাত্র গণসক্রিয়তার মধ্য দিয়েই মেয়েরা ক্ষমতা পেতে পারে। এরকম গণসংগ্রামের প্রয়োজন যত মেয়ে বুঝতে পারবে তত এগোনো যাবে। আর ব্যক্তিগত মুক্তি খোঁজার সামর্থ্য আছে যাদের, তারা তাদের বোন আর বন্ধুদের ওপর যত প্রভাব ছড়াতে পারবে, এই সচেতনতা যত বাড়াতে পারবে, ব্যবস্থার উপর বীতশ্রদ্ধ হয়ে গণসক্রিয়তাও তত বাড়বে। অতএব এই সচেতনতা যত বাড়বে, পুরুষও তত আক্রমক আর হিংস্র হয়ে উঠবে। কিন্তু পুরুষ যত আক্রমক হবে, আরও বেশি মেয়ে লড়াইয়ের জন্য ততই অন্য মেয়েদের প্রয়োজন বুঝবে। অর্থাৎ গণসক্রিয়তার প্রয়োজন পরিষ্কার হবে। ধনতন্ত্রী দুনিয়ার অধিকাংশ শ্রমিক যেমন আজ শ্রেণী সংগ্রাম সম্পর্কে সচেতন, সে তারা নিজেদের মার্ক্সবাদী বলুক আর নাই বলুক, এমনকি মার্ক্সের নাম তারা শুনুক আর নাই শুনুক, লিঙ্গগত সংগ্রামের ক্ষেত্রেও তাই হতে হবে এবং তা হবে। জনের প্রশ্ন, গত বছর আমায় বলেছিলেন যে মেয়েদের ওপর আর একটা বই লেখার কথা ভাবছেন, দ্য সেকেন্ড সেক্সের ধারাবাহিকতা মেনে। লিখেছেন কি? সিমনের উত্তর, না। প্রথমত এ ধরনের কাজ এখন যৌথ প্রয়াসে হওয়া উচিত এবং এর শিকড় থাকা উচিত অনুশীলনে, তত্ত্বে নয়। দ্য সেকেন্ড সেক্স গিয়েছিল উল্টো পথে, সেটা আর এখন বহাল নেই। এখন অনুশীলনেই শ্রেণী সংগ্রাম আর লিঙ্গগত সংগ্রাম কিভাবে জড়িয়ে আছে, অন্তত কিভাবে সেটা প্রকাশ করা যায় তা বোঝা যাবে। কিন্তু এ কথা সমস্ত সংগ্রামের ক্ষেত্রেই এখন সত্যি। অনুশীলন থেকেই তত্ত্ব আহরণ করতে হবে, অন্য পথে নয়। যেটা সত্যি প্রয়োজন সেটা হলো মেয়েরা একত্রে বসুক, সব দেশ থেকে মেয়েরা আসুক, তাদের জ্যান্ত অভিজ্ঞতার সম্মিলন করুক। তাহলেই তার থেকে আমরা বুঝতে পারবো যে মেয়েরা সর্বত্র কী ধরনের সমস্যার মুখে পড়ছে। আরও বড় কথা, এরকম তথ্য সংগ্রহ করা দরকার সব শ্রেণী থেকে, আর সেটা দ্বিগুণ কঠিন। আজ যে মেয়েরা মুক্তির জন্য লড়ছে তাদের অধিকাংশই বুর্জোয়া বুদ্ধি নির্ভর মেয়ে। শ্রমিকের স্ত্রীরা, এমনকি মেয়ে শ্রমিকরা পর্যন্ত এখনও সমাজের মধ্যবিত্ত মূল্যবোধে আটকে রয়েছে। মেয়ে শ্রমিকদের সঙ্গে বেশ্যাদের অধিকার আর মর্যাদা নিয়ে কথা বলে একবারে দেখো, অধিকাংশ মেয়ে শ্রমিকের কাছে ব্যাপারটা অচিন্তনীয়। মেয়ে শ্রমিকদের সচেতনতা বাড়ানোর পদ্ধতিটা খুব ধীর, খুব কৌশলে এগোতে হবে সেদিকে। আমি জানি এমএলএফে কিছু চরমপন্থী আছে যারা উৎপীড়ক পুরুষ হিসেবে তাদের স্বামীর বিরুদ্ধে ওই মেয়েদের দলে পাওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় সেটা ভুল। কোনো মেয়ে শ্রমিক অন্তত ফ্রান্সে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, কিন্তু আমার স্বামী আমার শত্রু নয়, আমার শত্রু মালিক। এবং এটা তারা বলবে কোনো কারখানায় সারা দিন কাজ করার পর বাড়িতে এসে স্বামীর মোজা কেচে তার জন্য খাদ্য বানানোর পর। আমেরিকায় এক অবস্থা, সেখানে কৃষ্ণাঙ্গ মেয়েরা নারী মুক্তির প্রবক্তাদের কথা শুনতে চায় না, কারণ তারা শ্বেতাঙ্গ। শোষণ সত্ত্বেও এরা তাদের কৃষ্ণাঙ্গ স্বামীদের সমর্থন করে যাবে, স্রেফ এই কারণে যে যারা এই শোষণ সম্পর্কে তাদের বোঝাতে আসছে তারা সবাই শ্বেতাঙ্গ। ক্রমে অবশ্য বুর্জোয়া নারীবাদীও শ্রমিকদের স্ত্রীদের কাছে পৌঁছতে পারবে। ঠিক যেভাবে আমেরিকায় কিছু কালো মেয়ে আছে, খুব কম আমি স্বীকার করছি, যারা বলছে যে শুধু কালো বলেই আমরা আর আমাদের পুরুষদের অত্যাচারের শিকার হব না। আমরা জানি যে সাদাদের বিরুদ্ধে আমাদের একত্রে লড়াই করার কথা, তবু সেটা কোনো কারণ নয় যার জন্য আমাদের পুরুষরা আমাদের পিষবে, তারা কালো হলেও নয়। নির্দিষ্ট কিছু উপায়ে শ্রেণী সংগ্রাম অবশ্য লিঙ্গগত সংগ্রামকে উৎসাহিত ও বিকশিত করতে পারে এবং তা করেও।
গত কয়েক বছরে ফ্রান্সে বহু কারখানায় বহু ধর্মঘট হয়েছে, যেখানে শুধু মেয়েরাই কাজ করে। ধরো, উত্তরের ত্রয়ীর বস্ত্র ধর্মঘট, তিওভিয়ের নুভেল গ্যারিদেতে যা হলো, বা লিপে সেই বিখ্যাত ধর্মঘটের কথাই আমি ভাবছি আপাতত। প্রতিটি ক্ষেত্রে মেয়েরা শুধু যে নতুন এক সচেতনতা লাভ করেছে তাই নয়, তারা তাদের ক্ষমতায় আরও দৃঢ় বিশ্বাস খুঁজে পেয়েছে, আর সেটা তাদের বাড়িতে প্রচলিত পুরুষ ব্যবস্থাকেও ঘেঁটে দিয়েছে। লিপে যেমন মেয়েরা কারখানা পুরো দখল করে নিয়েছিল এবং পুলিশ বল প্রয়োগের ভয় দেখানো সত্ত্বেও তা খালি করে দিতে অস্বীকার করেছিল। প্রথমে তো স্বামীর দল তাদের জঙ্গি স্ত্রীদের নিয়ে খুব গর্বিত ছিল, তারাই খাদ্য এনে দিচ্ছিল, ধর্নার পোস্টার লিখে দিচ্ছিল। কিন্তু যেই মেয়েরা পুরুষের সমকক্ষতা দাবি করে বসল, তারাও এই কারখানায় কাজ করত, তারাও ধর্মঘট করেছিল, তখনই আসল সমস্যা শুরু হলো। ধর্মঘটীরা পুলিশের আক্রমণ প্রতিহত করার জন্য পালা করে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার মানেই রাতের ডিউটি। ব্যাস, অমনি ধর্মঘটী মেয়েদের স্বামীরা বিগড়ে গেল। তুমি ধর্মঘট করতে পারো, অবস্থান করতে পারো, কিন্তু তা দিনের বেলা, রাতে নয়। কি রাতে পাহারার পালা? না, পালা করে একসঙ্গে একটা ঘরে ঘুমোনো? আরে না। তো অস্বাভাবিকভাবেই মেয়েরা রুখে দাঁড়ালো, তারা সমকক্ষতার জন্য লড়ছে, সেটা তারা ছাড়তে চাইল না। ফলে তারা এক দ্বৈত সংগ্রামে দায়বদ্ধ হয়ে পড়ল। লিপের মালিক, পুলিশ ও সরকারের বিরুদ্ধে শ্রেণীগত সংগ্রাম একদিকে, আর অন্যদিকে স্বামীর বিরুদ্ধে লিঙ্গগত সংগ্রাম। লিপের ইউনিয়ন সংগঠকরা জানিয়েছেন যে ধর্মঘটের পর মেয়েরা পুরো বদলে গেছে। তারা বলছে, এসব থেকে একটা জিনিস হয়েছে যে জীবনে আর কখনো আমার স্বামীকে বাড়ির ভেতর প্রভুত্ব চালাতে দেব না। আমরা এখন যে কোনো প্রভুর বিরুদ্ধে। জনের প্রশ্ন, দ্য সেকেন্ড সেক্স লেখার সময় নারী হিসেবে আপনার চেতনা যেভাবে বদলেছিল, বৃদ্ধ বয়স নিয়ে লিখতে শুরু করেও কি আপনার চেতনা সেভাবে বদলেছে? সিমনের উত্তর, তা নয়, তবে আমি বহু জিনিস আবিষ্কার করেছি। বৃদ্ধদের সম্পর্কে বহু জিনিস জেনেছি। নতুন কোনো চেতনা অর্জন করিনি, কারণ নিজের বয়স বুঝেই আমি বইটা প্রথমত লিখতে বসি। কিন্তু আগের চেয়ে বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে নিজেকে এখন অনেক বেশি করে মেলাতে পারি। আগে অনেক কঠোর ছিলাম, এখন বুঝতে পারি যে যখন কোনো বৃদ্ধ বা বৃদ্ধা খুব স্পর্শকাতর, খুব স্বার্থপর হয়ে পড়ছে, তার মানে বেড়া তুলে সে শুধু নিজেকে বাঁচাচ্ছে। মূল্যবোধ, অভিজ্ঞতা ও জীবনের প্রতি মনোভাবে মূলগতভাবে পুরুষের চেয়ে যে সে আলাদা, এই বাস্তবের মুখোমুখি হতে অস্বীকার করেও একজন মহিলা হয়তো জীবন কাটিয়ে দিতে পারে। কিন্তু বুড়ো হচ্ছি, এ নিয়ে সচেতন না হয়ে উপায় নেই। একটা সময় আসে যখন সে বোঝা যায় যে এবার লাইনটা টেনে দিতে হবে, বা তুমি লাইনটা পেরিয়ে গেছো। আজ আমি জানি যে আমি আর পায়ে হেঁটে পাহাড়ে ঘুরে বেড়াতে পারবো না, কোনোদিন সাইকেলে চড়তে পারবো না, কোনো পুরুষের সঙ্গে নতুন করে সম্পর্ক হবে না আর। এ বয়সে পৌঁছানোর আগে বরং বুড়ো বয়স নিয়ে আমি বেশি ভীত ছিলাম বা চিন্তিত ছিলাম। যখন এই বয়সে পৌঁছলাম, যখন বুঝতে পারলাম যে লাইনটা পেরিয়ে গেছি, তখন দেখলাম যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে ঢের সহজ। অবশ্যই পেছন ফিরে আর তাকানো চলবে না, কিন্তু দেখলাম যা ভেবেছিলাম দৈনন্দিন জীবনযাপন তার চেয়ে সোজা। বুড়ো বয়স নিয়ে লেখার জন্য তাই গবেষণা নিরপেক্ষভাবেই আমি বুঝেছি যে লাইনটা আমি পেরিয়ে গেছি। বইটা বৃদ্ধ বৃদ্ধাদের বুঝতে শিখিয়েছে আমায়, আর যিনি শিখিয়েছে আরও সহিষ্ণু হতে। জনের প্রশ্ন, এখন কি নিয়ে কাজ করছেন? সিমনের উত্তর, কিছুই করছি না তেমন। বুড়ো বয়স নিয়ে একটা চিত্রনাট্যের ব্যাপারে এক সুইডিশ পরিচালককে সাহায্য করছি। ছাত্র টেলিভিশন প্রকল্পটায় ওকে সাহায্য করব। তুমি জানো, এ শতকের এই ৭৫ বছর আর তার প্রধান সব ঘটনার সঙ্গে ওর সম্পর্ক নিয়ে ছাত্র 10টা 1 ঘন্টার অনুষ্ঠান করবে বলে ন্যাশনাল টেলিভিশনের সঙ্গে চুক্তি করেছে। অক্টোবরে তা শুরু হবে। মাথায় আর বিশেষ কোনো প্রকল্প নেই এখন, এও আমার কাছে নতুন। নির্দিষ্ট কোনো বই লেখার সময় সাধারণত মাথায় আরও নানান প্রকল্প খেলা করে যেত আমার। জনের প্রশ্ন, আপনি লিখেছেন যে জীবনটা মোটামুটি ভালোই কাটিয়েছেন আপনি, এ নিয়ে আপনার কোনো অনুশোচনা নেই। আপনি কি জানেন যে বহু দম্পতি ছাত্রের সঙ্গে আপনার জীবনযাপনকে একটা আদর্শ বলে মনে করে? বিশেষত এই অর্থে যে আপনারা পরস্পরের প্রতি ঈর্ষাচ্ছন্ন নন, আপনাদের সম্পর্কটা একেবারে খোলামেলা, আর গত 45 বছরের সম্পর্ক অটুট। সিমনের উত্তর, আদর্শ বলে মনে করাটা হাস্যকর। প্রত্যেককে তার নিজেদের প্রাণ, নিজের কাঠামো নিজেকেই খুঁজে নিতে হবে। ছাত্র আর আমি খুব ভাগ্যবান, কিন্তু আমাদের পটভূমিটা ছিল খুবই বিশেষ, খুব অসাধারণ। খুব অল্প বয়সে আমাদের দেখা হয়। ওর বয়স তখন 23 আর আমার 20। তখন আমরা পুরো তৈরি নই।
যদিও অনুরূপ উদ্দেশ্য নিয়ে আমরা দুজনেই ততদিনে ধী নির্ভর হয়ে পড়েছি। আমাদের দুজনের কাছেই ধর্মের জায়গা নিয়েছিল সাহিত্য। জনের প্রশ্ন, ধরুন আপনারা তো পরস্পরের প্রতিযোগীও হতে পারতেন বা প্রতিদ্বন্দ্বী। সিমনের উত্তর, ঠিক, একই রকম উচ্চাকাঙ্ক্ষা সহ একই ধরনের ব্যক্তিত্ব প্রায় প্রতিযোগিতে পরিণত হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে আরও কিছু জিনিস একই রকম ছিল। যৌবনে যেমন আমরা একইভাবে গড়ে উঠেছি, আমাদের দুজনের শৈশবও ছিল খুব পোক্ত, খুব নিরাপদ। ফলে নিজেদের বা অন্যদের কাছে আমাদের কিছু প্রমাণ করার ছিল না। নিজেদের সম্পর্কে আমাদের কোনো অনিশ্চয়তা ছিল না, যেন শুরুর থেকেই সব কিছু ছিল পূর্ব নির্ধারিত। আমার বাবা মা এমনভাবে আমায় আগলে রেখেছিলেন যাতে এই দুনিয়ার কোনো কিছুই আমাকে আমার জীবনের স্বাভাবিক গতি, অর্থাৎ বেশ ছোট্ট আর মিষ্টি বুর্জা বুদ্ধিজীবীতে পরিণত হওয়া থেকে কোনোভাবে সরিয়ে দিতে না পারে। ছাত্রর দাদু, যিনি তাকে লালন করেছিলেন, শৈশবে যে তার বাবা মারা যান সে তো তুমি জানো। ওই দাদুর আচরণও ছিল এক। ছাত্র যে বড় হয়ে অধ্যাপনা করবে এ নিয়ে তার কোনো সংশয় ছিল না। তো এরকমই ছিল গোটা ব্যাপারটা। ফলে যখন কোনো সংকটেরও সৃষ্টি হতো, যেমন ছাত্রর 12-13 বছর বয়সে ছাত্রর মা আবার বিয়ে করলেন, বা আমার বয়স যখন 14 বা 15, তখন একদিন আমি হঠাৎই উপলব্ধি করলাম যে আমি যেভাবে আশা করি আমার বাবা আর ঠিক সেভাবে আমায় ভালোবাসেন না, তখনও আমার গোছানো শৈশব এই সংকট কাটিয়ে উঠতে আমায় সাহায্য করেছিল। যা বদলানোর বদলেছিলেন তারাই, আমরা এতটুকু পাল্টাইনি। নিরাপত্তার অভাব বোধ করার পক্ষে আমার ছিল বড্ড বেশি রকম সংগঠিত। তাছাড়া ছোটোখাটো অস্থিরতা যাই থাক না কেন, আমাদের নিয়ে আমাদের বাবা মায়ের ভাবনার অনুবর্তীই ছিলাম আমরা। তারা চেয়েছিলেন মেধাকে জীবিকা করি আমরা, পড়ি, লিখি, পড়াই। আমরাও তা মেনে নিই এবং তাই করি। ফলে ছাত্রের সঙ্গে যখন আমার দেখা হয়, এই প্রেক্ষাপটটা তখন যে শুধু মিলে যায় তাই নয়, সেই সঙ্গে আমাদের সুসংবদ্ধতা, আমাদের ব্যক্তিগত এই বিশ্বাস যে আমরা যা করার জন্য তৈরি হয়েছি তাই করব, এ সমস্তও মিলে যায়। আর এই কাঠামোয় আমাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো উপায়ই ছিল না। তারপর যখন আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো, তখন নিঃসংশয়ে বুঝলাম যে তার জীবনে যেমন আমার স্থান অদ্বিতীয়, তেমনি আমার জীবনেও তার স্থান অবিকল্প। অন্যভাবে আমাদের সম্পর্ক যে সম্পূর্ণ নিখাত ও সুদৃঢ়, এ নিয়ে আমাদের বিশ্বাস ছিল সংশয়হীন, নিরাপদ এবং কিছুটা পূর্ব নির্ধারিত। যদিও এই শব্দটা নিয়ে সে সময় আমরা খুব হাসাহাসি করতাম। নিরাপত্তার এহেন বলয়ে ঈর্ষাচ্ছন্ন না হয়ে পড়াটাই সোজা, কিন্তু ছাত্র জীবনে ধরো আমার যে ভূমিকা, তা অন্য কোনো মহিলারও আছে বা থাকতে পারে, এ কথা মনে করলে অবশ্যই আমার ঈর্ষা হতো। জনের প্রশ্ন, অবশিষ্ট জীবনকে এখন কিভাবে দেখছেন? সিমনের উত্তর, কিছুই আর দেখতে পাচ্ছি না। হয়তো আবার কিছু একটা লিখতে শুরু করব, কাজে ফিরে যাব, কিন্তু ঠিক কী যে করব সে নিয়ে কোনো ধারণা নেই। মেয়েদের সঙ্গে কাজ করে যাব সেটা জানি, নারীবাদী বিভিন্ন দলের মধ্যে লিগ অফ উইমেনে, আর কোনো না কোনোভাবে তাদের বিরোধিতা করার শিক্ষাই দেব, যেভাবে পারি না কেন। এই কি বলা যায়, আচ্ছা, এই বৈপ্লবিক সংগ্রামে তাদের উদ্দীপ্ত করব। আর জানি যে যতদিন না আমাদের কোনো একজন মারা যায় ততদিন আমি ছাত্রর সঙ্গে থাকব। জানো তো, ওর বয়স এখন 70 আর আমার 67। জনের প্রশ্ন, আপনি কি আশাবাদী যে যে পরিবর্তনের জন্য এতদিন লড়েছেন, মনে করেন যে সেসব একদিন সত্যি হবে? সিমনের উত্তর, তা জানি না, অন্তত আমার জীবনে নয়, হয়তো 4 প্রজন্মে হবে। বিপ্লব সম্পর্কে কিছু বলতে পারছি না, কিন্তু যে যে পরিবর্তনের জন্য মেয়েরা লড়ছে, হ্যাঁ, আমি নিশ্চিন্ত যে শেষ পর্যন্ত তাতে মেয়েরাই জিতবে।